এক তরুণীর স্বপ্ন কিভাবে চূর্ণ বিচূর্ণ হয়। গল্পের কাহিনী আপনার হৃদয়ে আঘাত করবে। মানুষ যে কতটা নিষ্ঠুর, কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা আপনি এই গল্পে জানতে পারবেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি সৈনিকরা কোরিয়ান নারীদের কি জঘন্যভাবে নির্যাতন করত, সেই নির্মম সত্য ঘটনাটি তুলে ধরব আপনাদের সামনে। এমন হৃদয় বিদারক কাহিনী যা যুদ্ধকালীন নির্যাতনের নির্মম সত্য তুলে ধরে। গল্পের শুরুতেই একটি বৃদ্ধা মহিলাকে দেখতে পাই, যিনি ঘরে বসে কিছু সেলাই করছেন এবং তার সামনে একটি টিভি চলছে। টিভিতে আরও একজন বৃদ্ধা মহিলা, যিনি তার জীবনে ঘটে যাওয়া তার ভয়ঙ্কর দিনগুলির কথা বলছেন। সালটা তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। তখন তিনি জাপানি সৈন্যদের কবলে বন্দী। তিনি বলেন, আমাদের ব্যবহার করা হতো। সেই ভয়ঙ্কর দিনগুলির কথা মনে পড়লে আজও আত্মা কেঁপে ওঠে। সেই নির্দয় মানুষগুলো যারা আমাদের মতো বহু যুবতী মেয়েদের বাড়ি থেকে অপহরণ করে তাদের ক্ষুধা মেটাত, বিনোদনের জন্য বন্দি করে রাখত। আমাদের প্রতিদিন, প্রতি রাত, প্রতিটি মুহূর্তে এই অমানবিক শিকার হতে হতো। কথাগুলি বলতে বলতে বৃদ্ধা মহিলার চোখে জল এসে যায়। তিনি আবারও বলেন, যখন তারা অসুস্থ হতো বা পিরিয়ডসের সময়, তখনও তাদের রেহাই দেওয়া হতো না। সৈনিকদের এই নিষ্ঠুরতার পরও যদি তারা খুশি না হতো, তাহলে গুলি চালানোর আগেও তাদের হাত কাঁপত না। তাদের মধ্যে লজ্জা, অনুশোচনা বিন্দুমাত্র ছিল না। তাদের কাছে মেয়ে মানুষের অর্থই ছিল বিনোদন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি সেনাবাহিনী দ্বারা অত্যাচারের এই গল্পটি শুনে সেলাই করতে বসা ওই বৃদ্ধা মহিলার কিছু মনে পড়ে যায় এবং তিনি সেলাই বন্ধ করে কিছু ভাবতে শুরু করেন, যা আমাদের সরাসরি 1943 সালের দক্ষিণ কোরিয়ার সেই ভয়ঙ্কর অতীতে নিয়ে যায়। চারিদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের তাণ্ডব ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আর সেই সময় একটি গ্রামে একটি কিশোরী মেয়েকে দেখতে পাই, যার নাম জংমিন। তার ওসব যুদ্ধবুদ্ধ নিয়ে কোনো মাথা ব্যথা নেই। একদিন জংমিন তার বান্ধবীদের সাথে লুকোচুরি খেলায় ব্যস্ত ছিল। ঠিক তখনই সৈন্যদের একটি গাড়ি তাদের সামনে দিয়ে চলে যায়। গাড়িতে বসে থাকা একজন সৈনিক তাদের দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হাসে। তবে এই হাসির আসল উদ্দেশ্য কি সেটা কারোই জানা নেই। পরের দিন জংমিন তার এক বান্ধবীদের সাথে 5 গুটি খেলছিল। তার 2 বান্ধবীর কাছেই একটি করে তাবিজ ছিল, যা সেই সময় কোরিয়ার প্রত্যেকটি মানুষ নিজেদের কাছে রাখত, কারণ তারা বিশ্বাস করত এই তাবিজ তাদের সমস্ত বিপদ থেকে রক্ষা করবে। তার 2 বান্ধবীর কাছে সেই তাবিজ সবসময়তেই থাকত, কিন্তু জংমিনের কাছে এই ধরনের কোনো তাবিজ ছিল না। তাই সে এই খেলায় একটি শর্ত রাখে, অর্থাৎ যদি এই খেলায় জংমিন জিতে যায় তাহলে তারা এই তাবিজ জংমিনকে দিয়ে দেবে, আর যদি জংমিন হেরে যায় তাহলে সে তার চকলেটগুলো তাদেরকে দিয়ে দেবে। খেলার শেষে জংমিনে জিতে যায়। এরপর সে ওই তাবিজটি নিয়ে আনন্দে বাড়ি ফিরছিল। পিছনে তার 2 বান্ধবী কাঁদতে কাঁদতে তার পিছু করছিল। তাদের বক্তব্য, এই তাবিজ তাদের ফেরত চাই। কিন্তু জংমিন তাদের এড়িয়ে বাড়ির দিকে দৌড় দেয়। পথে সে তার বাবাকে দেখতে পায় এবং তারপর তারা দুজনে গান গাইতে গাইতে বাড়ি ফিরে আসে। কিন্তু সে কি আর জানতো যে তার মা বাড়িতে রাগে ফুঁসছে, কারণ বান্ধবীদের কাছ থেকে তাবিজ নেওয়ার খবরটি ইতিমধ্যেই তার মায়ের কানে পৌঁছে গেছে। বান্ধবীরা অভিযোগ করেছে জংমিন নাকি সেই তাবিজ তাদের থেকে কেড়ে নিয়েছে। যদিও কথাটি সত্য নয়, কিন্তু তার মা তাকে সেই তাবিজটি ফিরিয়ে দিতে বলে। জংমিন কোনো মতেই সেটি ফেরত দিতে রাজি হয় না। রেগে গিয়ে তার মা তাকে বেতের বাড়ি দিয়ে মারে, যার ফলে বেতের আঘাতে সেই দাগগুলি ফুটে ওঠে। যে শাসন করে সে ভালোবাসে। রাতে সেই ক্ষতগুলিতে নিজে হাতে মলম লাগিয়ে কাঁদতে কাঁদতে ঘুমন্ত মেয়ের কাছে ক্ষমা চায় মা। তারপর সারা রাত জেগে সে তার মেয়ের জন্য একটি তাবিজ তৈরি করে দেয়। জংমিনের মা তার স্বামীকে বলে, যদি তোমাকে ওরা নিয়ে যায় তাহলে আমি আর জংমিন কিভাবে বাঁচব? যাকে ওরা একবার নিয়ে যায় সে আর কখনোই জীবিত ফেরত আসে না। অ্যাকচুয়ালি কোরিয়ার তখন প্রতিটি গ্রামই ছিল জাপানি সেনাবাহিনীর দখলে। মাঝে মধ্যেই স্থানীয়দের ধরে নিয়ে যাওয়া হতো। যারা একবার গিয়েছে তারা আর কখনোই ফিরে আসেনি, হয়তো আর তারা জীবিতও নেই। এই কথাটি ভেবেই জংমিনের মা বাবা বেশ চিন্তিত ছিলেন। এর কয়েকদিন পর এরকমই একটি ঘটনা ঘটে। একদিন জংমিন তার বান্ধবীদের সাথে খেলা শেষ করে বাড়ি ফিরে আসে। সে দেখতে পায় কয়েকজন জাপানি সৈন্য তার বাবা মায়ের ওপর চিৎকার চেঁচামেচি করছে। জংমিনের মা জংমিনকে দেখতে পেয়ে ইশারায় সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু সাদাসিধে মেয়েটি মায়ের ইশারা বুঝতে পারে না। সে জানতো না তার সাথে কি হতে চলেছে। ঘটনাটি স্পষ্ট হয় যখন আমরা জানতে পারি জাপানি সৈন্যদের এখানে আসার আসল উদ্দেশ্য হলো জংমিনকে তাদের সাথে নিয়ে যাওয়া। জাপানি সৈন্যরা জংমিনকে তার সমস্ত জিনিসপত্র তাড়াতাড়ি গুছিয়ে নিতে বলে, কারণ সময়ের আগে তাদের ক্যাম্পে ফিরতে হবে। অসহায় মা বাবা তাদের সামনে কাঁদতে কাঁদতে মেয়ের জীবন ভিক্ষা চায়। তারা বারবার ক্ষমা চায়,
কিন্তু জাপানি সেনাবাহিনী তাদের কথাটি শেষ কথা বলে মনে করে। জংমিনের মা বুঝতে পারে যে আর কোনো উপায় নেই, মেয়েকে বিদায় জানাতেই হবে। তাই জিনিসপত্র গুছিয়ে দেওয়ার অজুহাতে মা তার মেয়েকে তাড়াহুড়ো করে কিছু টাকা দিয়ে দেয় এবং সে বলে, এই টাকা লুকিয়ে রাখো, যতই কষ্ট আসুক না কেন তোমাকে টিকে থাকতেই হবে। এরপর তিনি জংমিনকে তার নিজের নাম, তার বাবার নাম এবং তার গ্রামের নাম ভালো করে শিখিয়ে দেন এবং সেটা মনে রাখতে বলেন, কারণ যদি কখনো গ্রামে ফিরে আসার সুযোগ পায় তাহলে সেগুলি কাজে দেবে। মায়ের বলা এই কথাগুলির মধ্যে যে কতটা কষ্ট রয়েছে সেটা হয়তো সেই সময় সে অনুমান করতে পারছিল না। বলা যায় এক প্রকার ভয় পেয়ে সে তার মাকে জড়িয়ে ধরে কাঁদছিল। যাওয়ার আগে সারা রাত জেগে তৈরি করা সেই তাবিজটি মেয়ের হাতে দিয়ে বলেন, এটা তোমাকে রক্ষা করবে। এই বলে তার মা তাকে শেষ বিদায় জানায়। মা জানে তার মেয়ের সাথে কি হতে পারে, না পাঠালেও উপায় নেই, 3টি প্রাণ অকালে চলে যাবে। ট্রেনে তার মতোই আরও অনেক মেয়ে রয়েছে। তাদের কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, কিসের জন্য নিয়ে যাওয়া হচ্ছে, তারা এসব কিছুই জানে না। প্রত্যেকেরই বয়স 15 থেকে 17 বছর। নিষ্পাপ মেয়েগুলি শুধু ভয়ে কাঁপছিল। জংমিন তার পাশেই বসা একটি মেয়ের সঙ্গে কথা বলতে শুরু করে। মেয়েটির নাম ইয়ংহি, তার বয়সও মাত্র 15। একে অপরের সাথে কথা বলতে বলতে তারা বেশ ভালো বন্ধু হয়ে যায়। কিছুদিনের যাত্রার পর সমস্ত মেয়েদের চীনে নামানো হয়। সেই সময় চীনও ছিল জাপানি সেনাবাহিনীর দখলে। স্টেশনে নিতে আসা জাপানি সেনাদের নোংরা দৃষ্টি দেখে সকল মেয়েরাই ভয় পেয়ে যায়। সেনারা নোংরা দৃষ্টিতে এবং বিকৃত চিন্তায় মেয়েগুলির দিকে তাকিয়েছিল। এরপর বন্দি মেয়েগুলিকে গাড়িতে করে ক্যাম্পে নিয়ে যাওয়া হয়, যেখানে সবাইকে একটি ঘরে বন্দি করে রাখা হয়। কিছুক্ষণ পর একটি মহিলা সেই ঘরে আসে এবং একে একে মেয়েদের বয়স জিজ্ঞাসা করতে শুরু করে। বেশিরভাগ মেয়েরই বয়স 15 থেকে 17 বছরের মধ্যে। একমাত্র জংমিনই ছিল তাদের মধ্যে সবথেকে ছোট, যার বয়স ছিল মাত্র 14 বছর। তাই তাকেই জোরপূর্বক সবার আগে পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। এখানে তার 2টি পরীক্ষা করা হয়, এক তার শরীরে কোনো রোগ আছে কিনা এবং দ্বিতীয়ত সে কুমারী কিনা। জংমিনের প্রাইভেট এরিয়ার কাপড় সরিয়ে ফেলার সময় সে প্রচণ্ড ভয় তার করে ওঠে। সে বুঝতেও পারছে না যে তার সাথে এগুলি কি করা হচ্ছে। সব পরীক্ষা শেষ হওয়ার পর তাকে স্নান করিয়ে একটি ঘরে রেখে আসা হয়। সেই রাতেই নেশাগ্রস্ত অবস্থায় জাপানি সেনাপ্রধান জংমিনের ঘরে প্রবেশ করে। এই সমস্ত ব্যবস্থা মূলত তার জন্যই করা হয়েছিল। জংমিন তাকে দেখে ভয়ে একটি কোণে সেঁটে যায়। সেই পাশবিক অফিসার পর মুহূর্তে জংমিনের উপর ঝাঁপিয়ে পড়ে। জংমিন নিজেকে বাঁচানোর যথাসাধ্য চেষ্টা করে, কিন্তু তার বয়সের পক্ষে সেটা অসম্ভব। এরপর সেনাপ্রধান জংমিনকে বিছানায় ফেলে কঠোর হাতে তাকে জোরে জোরে থাপ্পড় মারতে থাকে, যার ফলে জংমিন অজ্ঞান হয়ে যায়। এরপরই মানুষরূপী পিশাচ অজ্ঞান অবস্থাতেই তার সঙ্গে জঘন্য কাজ করে। অন্য ঘরগুলিতেও বাকি মেয়েদের সাথেও সেই একই ঘটনাই ঘটছিল, যেখানে সকল মেয়েরাই নিজেদের প্রাণ বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে চলেছে। হাত জোর করে মিনতি করলেও এই নরপিশাচরা কিশোরীদের ওপর অত্যাচার করতে এবং তাদের দেহকে ক্ষতবিক্ষত করতে একটুও দ্বিধাবোধ করে না। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। একদিন ক্যাম্পের বাইরে কাজ করতে থাকা জাপানি সেনাদের ওপর কয়েকজন কোরিয়ান আক্রমণকারীরা হামলা করে, কিন্তু জাপানি সেনাদের উন্নত অস্ত্রের কারণে তারা এক ঝটকায় সব কোরিয়ানদের হত্যা করে ফেলে। এদিকে জংমিন গুরুতর অসুস্থতা নিয়ে বিছানায় শুয়ে আছে। হঠাৎ দরজা খোলার আওয়াজ শুনতে পেয়ে সে পরিষেবা দেওয়ার জন্য উঠতে চেষ্টা করে, কারণ দরজা খুলে ভিতরে প্রবেশ করার অর্থই হলো এখন সে কারো বিনোদনের শিকার হবে। কিন্তু এখানে কুরোডা নামের একজন তরুণ সৈনিক তার ঘরে ঢোকে। সে কেবলমাত্র কৌতূহলবশে জংমিনকে দেখতে এসেছে। জংমিনের শারীরিক অবস্থা দেখে কুরোডা তাকে বলে, তোমার ওঠার প্রয়োজন নেই, তুমি বিশ্রাম করো। তোমার বয়সে আমার একটি বোন আছে। কুরোডা জংমিনকে তার নাম জানতে চায়। জংমিনকে শারীরিক এবং মানসিক দিক থেকে এতটাই টর্চার করা হয়েছে, যার কারণে সে নিজের নাম পর্যন্ত ভুলে গিয়েছে। বহুদিন পর কেউ তার নাম জানতে চেয়েছে, অথচ সে তাকে নিজের নামটাও বলতে পারছে না, যে কারণে তার চোখ থেকে অশ্রু পড়তে শুরু করে। সে কেঁদে কেঁদে বলে, আমার নাম কি? আমি তো আমার নামটাও মনে করতে পারি না। মেয়েদের উপর অত্যাচারের এই দিনগুলি একইভাবে কাটতে থাকে। মাঝে মাঝে তাদের ক্যাম্প এরিয়ার মধ্যে থাকা একটি ডোবার ধারে নিয়ে যাওয়া হতো। প্রত্যেকটি মেয়েদের মুখে, হাতে, পায়ে, সারা দেহে ক্ষতের দাগ লক্ষ্য করা যায়, যা তাদের উপর ঘটে যাওয়া নির্যাতনের গল্প বর্ণনা করে। এদের মধ্যে এমন একটি মেয়ে রয়েছে যে তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে, কারণ আর্মি সেনায় ভর্তি হওয়ার পর একদিন তার ভাই তাকে দেখতে তার ঘরে আসে। অন্যান্য সৈন্যদের কাছে যখন এই খবরটা পৌঁছায়,
সেই দিনই তারা তার ভাইকে তার চোখের সামনে নিষ্ঠুরভাবে হত্যা করে। সেই দিনের পর থেকে আর্মি ইউনিফর্ম পরা যে কোনো সৈনিককেই সে তার নিজের ভাই মনে করে ডাকাডাকি করে। এখনও সে তাই করছে। মেয়েরা মাঝে সাঝে একটু আধটু সময় পায়, যখন তারা সবাই আনন্দে একসাথে কথা বলে, হাসাহাসি করে। মাঝে মধ্যে মা বাবার কথা মনে পড়লে আবার কষ্টে চুপ হয়ে যায়। এখন তারা তাদের জীবনটাকে মানিয়ে নিয়েছে, যদিও দিন প্রতিদিন তাদের জীবনটা অত্যন্ত কষ্টকর হয়ে উঠছে। বেশিরভাগ সময় তো এমনও দেখা যায় 10 মিনিট ছাড়া ছাড়াই নতুন সৈন্যরা এসে তাদের সাথে জোরজবরদস্তি করতে শুরু করে। তাদের কষ্টের কোনো সীমা নেই। তাদেরকে বোঝার বা সহানুভূতি দেখানোর মতো কেউই তাদের পাশে নেই। সৈন্যরা এতটাই নিষ্ঠুর যে মাসিক ঋতুতেও তাদের ছাড় দেয় না, বরং সেই সময়তেই তাদের আরও বেশি কষ্ট দেয় এবং নিজেদের আনন্দ উপভোগ মিটিয়ে নেওয়ার পর এই মেয়েদেরকে দিয়ে ভারী ভারী কাজও করায়। একদিন জংমিন তার 2 বন্ধুদের সাথে মিলে এখান থেকে পালানোর পরিকল্পনা করে, কারণ যুদ্ধের পরিস্থিতি আর আগের মতো নেই। বলা যায় পরিস্থিতি প্রায় শান্ত হয়ে এসেছে। তাই তারা এই সুযোগটি কাজে লাগানোর পরিকল্পনা করে। কুরোডা নামে সেই সৈন্যটি এই বিষয়ে জংমিনদের সাহায্য করতে চায়। তারা এখান থেকে কিভাবে পালাতে পারে কুরোডা জংমিনকে সেই প্ল্যানটি বলে দেয় এবং তাকে একটি নকশাও দেয়। সেই রাতে জংমিন, ইয়ংহি এবং আরও 2টি মেয়ে এই নরক থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। এদিকে সেনাদের কানেও সেই খবরটি পৌঁছে যায় এবং তৎক্ষণাৎ তারা পালানো মেয়েগুলির খোঁজে বেরিয়ে পড়ে। জংমিন, ইয়ংহি এবং আরও একটি মেয়ে চাইলেই তারা পালিয়ে যেতে পারত, কিন্তু তাদের এক বান্ধবী পিছিয়ে পড়ে এবং সেই মেয়েটি সেনাদের হাতে ধরা পড়ে যায়, যার ফলে তাকে প্রচুর মারধর করা হয়। জংমিন এবং তার বন্ধুরা আড়াল থেকে এই সব কিছু লক্ষ্য করছিল। জংমিন ঠিক করে সে আবার ক্যাম্পে ফিরে যাবে, কারণ যদি তারা ফিরে না যায় তাহলে বাকি মেয়েগুলোর ওপর অনেক অত্যাচার করা হবে। অতএব তারা 3 জনেই আবার সেই ক্যাম্পে ফিরে আসে। পলাতক মেয়েগুলিকে উচিত শিক্ষা দেওয়ার জন্য সকল মেয়েদেরকে শীতের কাঁপুনি রাতে বিনা কাপড়ে দাঁড় করিয়ে রাখা হয় এবং সারা রাত অমানসিক যন্ত্রণা দেওয়া হয়, যার মধ্যে মারধর করাটাও বাকি থাকে না। সৈনিকরা আবার তাদের কথাবার্তায় প্রমাণ করে যে এই মেয়েরা কোনো মানুষ নয়, শুধুমাত্র সেনাদের বিনোদন দেওয়ার জন্যই তাদের এখানে আনা হয়েছে। তাদের অত্যাচার এবং অমানবিকতার এই গল্প এখানেই শেষ হয় না। যারা এখন অসুস্থ হয়ে পড়েছে বা যারা আর কোনো কাজ করতে পারছে না, তাদেরকে পরদিন একটি ক্যাম্পে নিয়ে যাওয়ার বাহানায় গাড়িতে তোলা হয়। এরপর তাদের একটি নির্জন স্থানে নিয়ে এসে একে একে গুলি করে হত্যা করতে থাকে। কুরোডা নামের ছেলেটিও সেনাদের মধ্যে উপস্থিত ছিল, কিন্তু সেই অসহায় দুঃখী মেয়েগুলোর উপর একটুও গুলি চালাতে পারে না, যার কারণে তাকেও প্রাণ হারাতে হয়। বাকি মৃতদেহগুলির মাঝে কুরোডার দেহটিকেও সেখানে ফেলে দেওয়া হয়। তারপর এই দেহগুলিকে কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে দেওয়া হয়। এই ঘটনার প্রায় 2 বছর পর 1945 সালে জাপানের ওপর একটি বড় বিপর্যয় নেমে আসে, হিরোশিমা এবং নাগাসাকিতে ফেলা পারমাণবিক বোমার কারণে। অবশেষে সেই সময় আসে যখন জাপানকে সবার সামনে আত্মসমর্পণ করতে হয়। এর সাথে সাথেই সকল সেনাদের অবিলম্বে তাদের দেশে ফিরে যাওয়ার নির্দেশ জারি করা হয়। কিন্তু এই মেয়েদের কি হবে? যদি তারা এই মেয়েদের এভাবেই ছেড়ে দেয় তাহলে তাদের এই জঘন্য কাজগুলি গোটা পৃথিবী জেনে যাবে, যা এতদিন ধরে তারা গোপন করে রেখেছিল। বিষয়টিকে পুরোপুরি গোপন রাখতে এই নরপিশাচরা সমস্ত মেয়েদেরকে একটি ট্রাকে করে সেই জায়গায় নিয়ে আসে যেখানে তাদের গুলি করে হত্যা করা হবে। জংমিন তার বন্ধু ইয়ংহিকে তার মায়ের দেয়া শেষ স্মৃতি সেই তাবিজটি দিয়ে কাঁদতে কাঁদতে বলে, এটি তোমাকে রক্ষা করবে। যদিও সে জানতো তাদের মৃত্যু নিশ্চিত, তবুও যতটা সান্ত্বনা দেয়া যায়। এরপর সমস্ত মেয়েদেরকে নিচে বসিয়ে জাপানি সেনারা গুলি চালানোর জন্য বন্দুক তাক করে, কিন্তু ঠিক তখনই কোরিয়া সেনাবাহিনী সেখানে উপস্থিত হয় এবং জাপানি সৈনিকদের ওপর আক্রমণ করতে শুরু করে। 2 দেশের মধ্যে গোলাগুলি শুরু হয়। এই ঘটনায় বেশিরভাগ মেয়েই মারা যায়, কিন্তু কিছুজন পালিয়ে যেতে সফল হয়েছিল, যার মধ্যে জংমিন এবং ইয়ংহিও ছিল। তারা ঘটনাস্থল থেকে অনেক দূরে চলে এসেছিল। হঠাৎ করেই একজন আহত জাপানি সেনা তাদের উপর আক্রমণ করে বসে। জংমিন গুরুতরভাবে আহত হয়। এরপরই জাপানি সৈনিক জংমিনকে হত্যা করার চেষ্টা করে। ঠিক সেই সময়তেই একজন কোরিয়ান সৈনিক জাপানি সৈনিকটিকে গুলি করে দেয়। কোরিয়ান সৈনিক জংমিন এবং ইয়ংহিকে নিয়ে একটি নিরাপদ দেশে যেতে শুরু করে, কিন্তু মৃত্যু এখনও তাদের পিছু ছাড়ে না। জংমিন দেখতে পায় আহত জাপানি সেনাটি আবার তার বন্দুক তাক করেছে, কিন্তু এবার তার লক্ষ্য ইয়ংহি। জাপানি সেনার ইয়ংহিকে লক্ষ্য করে ছোঁড়া সেই গুলি জংমিন নিজের শরীরে নেয়। জংমিনের শ্বাস প্রশ্বাস ক্রমশই বন্ধ হয়ে আসছে, কিন্তু মৃত্যুর এই শেষ সময়েও তার মনে কোনো কষ্ট নেই, কারণ সে তার প্রিয় বন্ধুটির জীবন বাঁচিয়েছে। ইয়ংহি তাকে কোলে নিয়ে কান্নায় ভেঙে পড়ে, বারবার তার নাম ধরে ডাকতে থাকে, কারণ তাদের একসাথে বাড়ি ফেরার কথা ছিল। জংমিন শুনতে পায় না,
কারণ সে না ফেরার দেশে চলে গেছে। সাল 1991। সেই বৃদ্ধা মহিলাটিকে আবারও দেখতে পাই। এই মহিলাই হলেন ইউংহি। তিনি এখন একজন বন্ধুর বাড়িতে এসেছেন। তার এই বন্ধুটি তন্ত্রবিদ্যা জানে। তার দলে আরও একটি মেয়ে রয়েছে যার নাম ইয়ুন। তার মৃত আত্মাকে দেখতে পাওয়ার মতো ক্ষমতা রয়েছে। ইয়ুংহি এখন এদের সাহায্যে জুমিনের আত্মার সাথে কথা বলতে চায়। তন্ত্র চলাকালীন ইয়ুংহির শরীরে জুমিনের আত্মা প্রবেশ করে। ইয়ুংহি জুমিনকে দেখে কাঁদতে শুরু করে। ইয়ুংহি প্রশ্ন করে, সেদিন কেন তুমি আমার প্রাণ বাঁচিয়েছিলে? ইয়ুংহি জুমিনের কাছে ক্ষমা চায় এবং সে তাকে জানিয়ে দেয় যে খুব শীঘ্রই সেও আসছে তার সাথে দেখা করতে। কথাগুলি বলতে বলতে ইয়ুংহি প্রচণ্ড কান্নায় ভেঙে পড়েন। ইয়ুং যখন তার চোখ খোলে তখন আরও একটি তন্ত্রবিদ্যা শুরু হয়ে যায়, যার মাধ্যমে সেই সমস্ত মৃত আত্মা তাদের নিজস্ব বাড়িতে ফিরে যায়। এদিকে জুমিন তার বাড়ি ফিরে আসে, যেখানে সে তার বাবা মাকে দেখতে পায়। মায়ের দেয়া সেই তাবিজটি এখনও তার হাতেই রয়েছে। বাড়িতে ফিরে এসে সে অনেক খুশি। হয়তো এটাই তার শেষ ইচ্ছা ছিল। গল্পের শেষ দৃশ্যটি হৃদয় বিদারক, যেখানে সমস্ত আত্মার একটাই ইচ্ছে ছিল, যে কোনো প্রকারে ঘরে পৌঁছানো। জীবিত অবস্থায় হয়তো সেটা সম্ভব হয়ে ওঠেনি, কিন্তু মৃত্যুর পর তারা অবশেষে তাদের গন্তব্যে পৌঁছাতে সফল হয়েছে। ইয়ুংহি আর সকলের ইচ্ছা পূরণ করে সকলকে মুক্তি দিতে পেরেছে। নিজেদের বাড়িতে পৌঁছানোর জন্য শুধুমাত্র একটি শরীরের দরকার ছিল। ইয়ুন এবং তার তন্ত্রবিদ্যার জন্যই সেটা সম্ভব হয়েছে। গল্পের নাম স্পিরিটস হোমকামিং, অর্থাৎ আত্মাদের বাড়ি ফিরে আসা। সত্য ঘটনা দিয়ে নির্মিত এই সিনেমায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন নির্যাতনের সেই নির্মম সত্য তুলে ধরা হয়েছে। যখন জাপানি আর্মিরা কোরিয়া, চায়না এবং অন্যান্য দেশের কিশোরীদের অপহরণ করে তাদের নিজেদের ক্যাম্পে বন্দি করে তাদের সাথে অমানবিক অত্যাচার করত। কিন্তু প্রশ্ন হলো, আজও কি সেই বিকৃত মানসিকতার মানুষদের থেকে এই দেশ হতে পেরেছে? যাই হোক, গল্পটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইবের মাধ্যমে চ্যানেলটিকে আরও এগিয়ে যেতে সাহায্য করুন এবং নিয়মিত আপডেটগুলি পাওয়ার জন্য নোটিফিকেশান অন করে নিন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী গল্পে।